দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। প্রবাসী আয় বাড়াতে ব্যাংকগুলোর পক্ষ থেকে রেমিটেন্সের বিনিময়ে সর্বোচ্চ 2.5% প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এক মাসেও তা কার্যকর হয়নি। বাড়তি আয়ের আশায় ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়ে হতাশ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, প্রণোদনা বাড়ানোর পাশাপাশি ডলারের বিনিময় হারের ব্যবধান কমানো না হলে হুন্ডির দৈরাত্য ঠেকানো যাবে না। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। গত অক্টোবরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল থেকে রেমিটেন্সের সাথে 2.5% প্রণোদনা দেওয়ার অনুমতি দিয়েছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ও ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন। সে সময় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশনাও পাঠানো হয়েছিল। সেই নির্দেশনার প্রায় মাস পেরিয়েছে, এখনও তার কোনো সুফল পায়নি প্রবাসীরা। বাড়তি লাভের আশায় কুয়েতে বসবাসরত অনেক বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে শুরু করেছিল। তবে কুয়েত প্রবাসীদের দাবি, এতদিনেও সরকারের দেয়া 2.5%-এর বাইরে আর কোনো প্রণোদনা পাচ্ছেন না তারা। ব্যাংকগুলোর দুই সংগঠনের সিদ্ধান্তকে সে সময় স্বাগত জানালেও তার বাস্তবায়ন না হওয়ায় হতাশ অনেক প্রবাসী। বলছেন, যারা এই ঘোষণার পর বৈধ পথে অর্থ পাঠাতে শুরু করেছিলেন তারা আবারও ফিরছেন হুন্ডিতেই। ঘোষিত হলো যে 5% প্রণোদনা দেওয়া হবে প্রবাসী রেমিটেন্সের উপরে, সেটা এখনো কার্যকর করা হয়নি। এর কারণে প্রবাসী রেমিটেন্সরা অনেকেই হুন্ডির দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা প্রবাসী, আমাদেরকে বলা হয়েছিল যে 5% করে দিবে, সেই আশায় আমরা টাকা পাঠাইলাম, কিন্তু এখনো সেই 5%টা দেওয়া হচ্ছে না, আমাদেরকে সেই আগের 2.5% দেওয়া হচ্ছে। ব্যাংক থেকে বলছিল সরকার আমাদেরকে 5% দেওয়ার কথা, এখন পর্যন্ত কই আমরা এখনো ব্যাংকে টাকা দিয়ে আমরা এখনো পাই নাই এবং এখনো কার্যকারী হয় নাই। কুয়েত প্রবাসীরা বলছেন, শুধু প্রণোদনা দিলেই হবে না, প্রয়োজন ডলারের বিনিময় হারের ব্যবধান কমানো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কানাডায় প্রথমবারের মতো দেখা মিলল আত্মগোপনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীর। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনের ক্যামেরায় ধরা পড়েন বঙ্গবন্ধুর এই পলাতক খুনি। সেখানে তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেখা যায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর খুনিরা। কয়েকজনকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা গেলেও এই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার 13 বছর পার হয়ে গেলেও দেশে ফেরানো যায়নি কানাডায় আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে। এতদিন সেখানে লোকচক্ষুর অন্তরালে বসবাস করলেও প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। শনিবার কানাডার রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়েন নূর চৌধুরী। গণমাধ্যমটির জনপ্রিয় অনুসন্ধানী বিভাগ দ্য ফিফথ স্ট্রেটের দ্য অ্যাসাসিন নেক্সট ডোর শিরোনামে প্রচারিত প্রতিবেদনে দেখা যায় তাকে। প্রতিবেদনটিতে বলা হয়, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড ম্যানের তালিকায় থাকলেও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন কানাডায়। টরন্টো থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অটোবিকো এলাকার একটি বহুতল ভবনে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন তিনি। প্রতিদিন বিকেলে বাসার বেলকনিতে তাকে গাছের পরিচর্যা করতেও দেখা যায় প্রতিবেদনটিতে। You fired the fatal shot that killed the president. That's not true. সিবিসির রেডিও সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করেন নূর চৌধুরী, কিন্তু সিবিসি টেলিভিশনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যান তিনি। বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত নূর চৌধুরীর বিষয়ে প্রতিবেদনটিতে কথা বলেছেন মামলাটির সাথে জড়িত গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিও। বঙ্গবন্ধুকে হত্যার পর পুরস্কার হিসেবে খুনিদের বিভিন্ন দেশের দূতাবাসে প্রদান করেন খন্দকার মুস্তাক সরকার। সেই সুযোগে নূর চৌধুরীও কাজ পান বিভিন্ন দেশের দূতাবাসে। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতা এলে হংকং থেকে পালিয়ে কানাডায় চলে যান নূর চৌধুরী। 2006 সালে শরণার্থী আবেদন বাতিল করে তাকে দেশ ত্যাগের নির্দেশ দেয় কানাডা, কিন্তু দেশে ফিরলে মৃত্যুদণ্ডের শঙ্কা জানিয়ে নিরাপত্তা মূল্যায়নের আবেদন করেন নূর চৌধুরী। তারপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার নানা চেষ্টা চালালেও ব্যর্থ হয় সরকার। প্রতিবেদনটিতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। No, I don't have any power. Our judiciary is totally separate. I am the executive authority. I'm not the head of the state. I'm the head of the government. So I have my limitations.
তবে এই ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি কানাডার সরকার। Instead, Canada offered a meeting of ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে লেখক ও গবেষক আবু সাইদ এবং প্রিয়জিৎ দেব সরকারের লেখা দ্য কনসার্ট ফর বাংলাদেশ দুই বন্ধু এক দেশ বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের কিংস কলেজের মিলনায়তনে হয় এই আয়োজন। এই সময় বইটি নিয়ে আলোচনা করেন ওয়েস্ট লন্ডন চেম্বার অফ কমার্সের সিইও অ্যালান রাইটস, ব্রিজ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ইপিজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রতীক দাতানি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন ও লেখক ও গবেষক প্রিয়জিৎ দেব সরকার। আয়োজনে উপস্থিত ছিলেন কিংস কলেজের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা। সভা পরিচালনা করেন কিংস কলেজের KCLPPE সোসাইটির সহসভাপতি দিয়া আইয়ার। সহযোগিতায় ছিল ইন্ডিয়া পাকিস্তান ডেভেলপমেন্ট ফোরাম, কিংস কলেজ পলিটিক্যাল সোসাইটি, কিংস কলেজ সোসাইটি এবং কিংস কলেজ পলিটিক্যাল ইকোনমিক সোসাইটি। বইটি বাংলা এবং ইংরেজি দুই ভাষায় প্রকাশিত হয়েছে। Come to get involved in learning about, the influence and history of Bangladesh. Bangladesh was created, what it had to come through, and how the world united behind the people of Bangladesh to give them a better future. আমার মনে হয় কিংস কলেজে আমাদের এই বইটার আলোচনা একটা যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ক্রিয়েট করছে, কারণ কিংস কলেজ পৃথিবীর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান যেখানে পলিটিক্স এর অধ্যয়ন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহক ও সুধী সমাবেশ। প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে আগ্রহী করতে এবং ব্যাংকের নানা কার্যক্রম ও সেবা তুলে ধরতে এই সমাবেশ আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের ওভারসিজ ব্যাংকিং ডিভিশন ইন্টারন্যাশনাল সার্ভিস উইং। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাউদ্দিন রাসেল চৌধুরীর সঞ্চালনায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিফতাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন উল্লাহ পাশা, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব। উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি প্রকৌশলী জাফর চৌধুরী, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহ সহ অনেকে। ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক সাথে সাথে ওই রেমিটেন্স জমা হবে, এবং এটা যদি রাতে 3টা বাজেও পাঠায় সাথে সাথে জমা হবে রেমিটেন্স। আধুনিক প্রজন্মের যে ব্যাংকগুলো এখন বর্তমানে আমাদের দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আপনার সম্পদের পাহাড় করতেছে। আমরা চাই সেই সব চোরদের অতি দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। আল আইন লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে শ্যামা পূজার আয়োজন করা হয়। আল আইন সুপার রেস্টুরেন্টের মমতাজ হলে হয় এই আয়োজনে। এতে উপস্থিত ছিলেন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতারা। পরিষদের প্রধান উপদেষ্টা দুলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক বাসুদেব শর্মা। উপস্থিত ছিলেন উত্তম সূত্রধর, পিন্টু কুমার, সঞ্জিত সূত্রধর, দয়াল বৈদ্য সহ অনেকে। আরও ছিলেন শঙ্কর সূত্রধর, রিপন শর্মা, প্রিয়লাল শর্মা, বিশু দেশ সহ প্রবাসী বাংলাদেশিরা। ফিলিস্তিনের পরিস্থিতি তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCতে আবেদন জানিয়েছে বাংলাদেশ সহ 5 দেশ। অন্য দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমরোস এবং জিবুতি। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি হামলার মধ্যে আবেদন জানালো দেশগুলো। তদন্তটি শুরু হয় 2021 সালের মার্চে। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠিত অপরাধের বিচারের এখতিয়ার আছে ICCর। এমন আদেশের পরপরই তদন্তটি শুরু হয়। গত 7 অক্টোবরের পর থেকে গাজায় চালানো ইসরায়েলি হামলার বিষয়ে তদন্ত করা হবে। বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা ভারত এবং রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি আসরে রোহিত শর্মার দল টানা 10 জয় পেলেও অজিরা পেয়েছে টানা 8 জয়। তাই তো জমজমাট মাঠের লড়াই দেখার প্রত্যাশা দুই দলেরই। ফাইনালের আগে উইকেট নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে ভারতের বিপক্ষে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে এই মহারণ। আহমেদাবাদ থেকে আরও জানাচ্ছেন হাসিনুর রহমান। দুর্দান্ত ফর্ম, সেই সাথে হোম ক্রাউড। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই গ্যালারিগুলো ভরে যাবে নীল জার্সি পরা 1,32,000 দর্শকে, যারা সবাই গলা ফাটিয়ে চিৎকার করে ইন্ডিয়া ইন্ডিয়া রব তুলবেন। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিটের তকমাটা থাকছে স্বাগতিক ভারতের গায়ে।
বিশ্বকাপের এক আসরে ইতিমধ্যে রেকর্ড রান করে ফেলেছেন বিরাট কোহলি। টানা 2 ম্যাচে সেঞ্চুরি করে দারুণ ছন্দে শ্রেয়াস আইয়ার। কিন্তু ভারতের জয়ের নায়ক হতে পারেন রোহিত শর্মা, কারণ প্রতি ম্যাচেই অধিনায়ক দারুণ আক্রমণাত্মক শুরু এনে দিচ্ছেন ভারতকে। পাওয়ার প্লেতে সবচেয়ে সফল দলগুলোর মধ্যে ভারত একটি, তাই তো রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং বড় স্কোরের ভিত করে দেবে ভারতের জন্য। ঠিক একইভাবে বোলিং পাওয়ার প্লেতেও ভারতের ত্রাতা হবেন মোহাম্মদ শামি। বিশেষ করে অজি 2 বাঁহাতি ওপেনারের কাল হতে পারেন এই সুইং স্পেশালিস্ট। বিশ্বকাপে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে এখন পর্যন্ত 52 বল করে 32 রান দিয়ে 8 উইকেট নিয়েছেন এই পেসার। ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, তারা কমপ্লিট সাইড, তবে চিন্তিত নই। আমরা টিম হিসেবে কেমন করি সেটাই দেখার বিষয়। ঘরের মাঠের বিশ্বকাপে কি দারুণ পারফরমেন্স করছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামিরা। তবে এটাও ভুলে গেলে চলবে না, শুরুটা খারাপ হলেও টানা 8 জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল সেরা ছন্দের খুব কাছে, তাই তো ফাইনাল মহারণে ম্যান ইন ব্লুদের 1 বিন্দুও ছাড় দিতে নারাজ অজিরা। আমি জানি গ্যালারি ভর্তি সব দর্শক এক পক্ষেরই থাকবে, তবে এই গ্যালারি ভর্তি দর্শকদের চুপ করে দেবার চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। সেই লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামবো আমরা। আমাদের সবার ভূমিকাটা সঠিকভাবে পালন করলেই এটা করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন 6ষ্ঠ বিশ্বকাপ ট্রফি জিততে চাইলে ভারতের মতো পাওয়ার প্লেতে সফল হতে হবে অস্ট্রেলিয়াকেও। শামি ও বুমরার বিপক্ষে সাফল্য পেলে বড় স্কোরের পথটা সুগম হবে অনেকটাই। সেক্ষেত্রে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের রান পাওয়াটা খুব জরুরি। শুরুতে বড় স্কোরের ভিত পেলে মিচ মার্শ, স্টয়নিস, ম্যাক্সওয়েল বড় স্কোর এনে দিতে পারবে ক্যাঙ্গারুদের। সেই সাথে বল হাতে স্টার্ক ও হ্যাজলউডকে শুরুতেই ধাক্কা দিতে হবে ভারতীয় শিবিরে। বিশ্বকাপে এর আগের 47 ম্যাচের চেয়ে ফাইনালের উইকেট কিছুটা স্লো হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় একাদশে বাড়তি স্পিনার হিসেবে অশ্বিনের সুযোগ পাওয়ার গুঞ্জন আছে। তবে অপরিবর্তিত একাদশ নিয়েও নামতে পারেন রোহিত শর্মা। সেমিফাইনালের একাদশ নিয়ে মাঠে নামার কথা অস্ট্রেলিয়ারও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, আহমেদাবাদ, ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ইলন মাস্কের ইহুদি বিদ্বেষী এক পোস্টে সমর্থন দেওয়ার অভিযোগকে ঘিরে চলছে তোলপাড়। একের পর এক প্রতিষ্ঠান বয়কট করছে মাইক্রো ব্লগিং সাইটটিকে। বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দিয়েছে ডিজনি, অ্যাপল, কমকাস্ট, IBM এর মতো জায়ান্টরা। নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও। গেল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টের সাথে একাত্মতা জানান ইলন মাস্ক, যেখানে বলা হয়েছিল শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে ইহুদিরা। রিটুইট করে এক্স প্রধান মাস্ক বলেন, এটাই প্রকৃত সত্য। মাস্কের মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। কর্পোরেট বয়কটের কবলে পড়ে মাইক্রো ব্লগিং সাইট এক্স। শুরুতেই বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় প্রযুক্তি জায়ান্ট IBM। একে একে তালিকায় যুক্ত হয় ডিজনি, অ্যাপল, ওরাকল, NBC ইউনিভার্সাল, প্যারামাউন্ট, সনি পিকচার্স সহ অনেক প্রতিষ্ঠান। ইলন মাস্কের মন্তব্যকে তীব্র বিদ্বেষমূলক আখ্যা দিয়ে এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। ইহুদিদের উপর হামাসের বর্বর হামলার 1 মাস যেতে না যেতেই তা নিয়ে ঘৃণ্য মিথ্যাচার অগ্রহণযোগ্য। যে কোনো পরিস্থিতিতেই আমরা ইহুদি বিদ্বেষের নিন্দা জানাবো। মার্কিনীদের মূল্যবোধের বিরোধী এই ঘৃণা ও বিদ্বেষ। যদিও পরবর্তীতে নিজেকে ইহুদি বিদ্বেষী নন বলে দাবি করেন ইলন মাস্ক। তার মন্তব্য সব ইহুদির উদ্দেশ্যে নয় বলেও জানান। এক্সের প্রধান নির্বাহী দাবি করেন, ইহুদি বিদ্বেষ সহ সব ধরনের বৈষম্য ঠেকানোয় গুরুত্ব দেন তারা। ইহুদি বিদ্বেষ ও বৈষম্য ঠেকাতে আমাদের প্রচেষ্টা আর অবস্থান স্পষ্ট। বিশ্বের কোথাও এগুলো ঠাঁই হয়নি, এক্সেও হবে না। মাস্কের পোস্টের পর 1.5 শতাধিক মার্কিন ইহুদি ধর্মগুরু বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান এক্সে বিজ্ঞাপন বন্ধের। সাবেক টুইটারের 90% আয় বিজ্ঞাপন থেকে হলেও ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই তা কমতে থাকে। বিজ্ঞাপনের উপর নির্ভরতা কমাতে পেইড মেম্বারশিপ চালু করে এক্স। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।